গুপ্তধনের সংকেত হতেও পারে। তাহলে উদ্ধার হলে তার থেকে আমি কিছু পাবো তো? আগে উদ্ধার করি, তারপর ভাগ বাটোয়ারার কথা চিন্তা করা যাবে। তারপর ডাক্তারবাবু স্ত্রীর দেওয়া খামটা ওর হাতে দিয়ে বলেন, আজ আমি ডক্টর নন্দীর স্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলাম, উনি তোমার জন্য এটা পাঠিয়েছেন। আর কিছু বলতে চাও? বাড়ি ফিরতে ভয় লাগছে স্যার। কিসের ভয়? ওই যে লোকগুলো স্যার, আমি যেখানে যাই সেখানেই আমাকে পিছন পিছন তাড়া করে, কত কিছু জানতে চায়, আমি কিছুই বুঝি না। তারপরে সেদিন আমাকে কি একটা শুকিয়ে রেল লাইনের ধারে নিয়ে গেছিল, তারপরে আর আমার মনে নেই। ঠিক আছে, তুমি আপাতত কটা দিন এখানে নিশ্চিন্তে থাকো, কিছু কেউ করতে পারবে না তোমার। স্বাস্থ্য কেন্দ্র থেকে বেরোনোর মুখে দেখা হয়ে গেল প্রদ্যোৎ বাড়ুইয়ের সঙ্গে। পকেট থেকে কাগজটা বের করে মিত অফিসারের হাতে দিয়ে পড়তে বলল। 3-4 বার কাগজটা রিডিং পড়ার পর বাড়ুই মিতের দিকে তাকিয়ে বলল, ভাই, আমি পরীক্ষা দিয়ে পুলিশে চাকরি পেয়েছি, কিন্তু ব্যোমকেশ বা ফেলু মিত্তির হওয়ার ট্রেনিং তো আমার জোটেনি। তাই এই সংকেত থেকে কোনো কিছু উদ্ধার করা আমার পক্ষে সম্ভব না। ও পারলে তুমি করতে পারো। চেষ্টা করি, দেখা যাক কিছু বের করতে পারি কি না। তবে একটা রিকোয়েস্ট, এই চিটকুটের কথা আপনি আর আমি ছাড়া কেউ যেন না জানে। না, এ কথা যে পাঁচকান করা যাবে না, এ বুদ্ধি আমার আছে। তবে কিভাবে জিনিসটা সলভ হচ্ছে সেটা দেখার জন্য খুব আগ্রহ রইল। মিথ হেসে বলল, দাঁড়ান, আগে দেখি জিনিসটার সমাধান করতে পারি কিনা। এখনো পর্যন্ত তো মাথায় কিছুই আসছে না। বাড়ুই ওকে থামিয়ে ইশারায় গেটের দিকে দেখতে বলে। মিথ দেখে একটা গাড়ি থেকে কয়েকজন সৌম্যদর্শন ব্যক্তি নেমে স্বাস্থ্য কেন্দ্রের দিকে আসছেন। বাড়ুই বলেন, ওনারা হচ্ছেন কুসুমপুর রাজবাড়ির সদস্য। ওই যে দেখছেন সাদা পাঞ্জাবি আর ধুতি পরা, যার মাথায় চুল পুরো সাদা, তিনি বড় ভাই হিমাদ্রি শেখর চক্রবর্তী। তার পাশে পাজামা পাঞ্জাবি পরে যে ভদ্রলোক আসছেন, মেজো ভাই অর্ধেন্দু শেখর চক্রবর্তী। আর তার পাশে চশমা পরা যে ভদ্রলোকটি আসছেন, উনি ছোট বাবু নীলাদ্রি শেখর চক্রবর্তী। আচ্ছা, ছোটজনের নাম আমি শুনেছি, ইনি মায়ার সঙ্গে দেখা করতে এখানে এসেছিলেন। আবার ডাক্তারবাবুর স্ত্রীর মুখে ওনার নাম শুনলাম। এখানে বড় আর ছোটজন থাকেন, মেজোজন কলকাতায় ওকালতি করেন। বড় ভাই হিমাদ্রি শেখর সঙ্গীত সাধনায় আর সাহিত্য চর্চা নিয়ে ডুবে থাকতে বেশি পছন্দ করেন। ছোটজন নীলাদ্রি শেখর কুসুমপুরের সাধারণ মানুষের সঙ্গে অনেক বেশি মেশেন এবং সাধারণ লোক রাজবাড়ির সদস্য বলতে তাকেই বোঝে। ভবিষ্যতে এখানকার এমএলএ কিংবা এমপি হওয়ার সম্ভাবনা প্রবল। আমার তো মনে হয় ওটা মাথায় রেখেই উনি জনগণের সঙ্গে নিজের সম্পর্কটা দিনে দিনে বেশি মজবুত করে তুলছেন। মানুষ হিসেবে এরা কেমন? তিনজনই অত্যন্ত শিক্ষিত মানুষ। বড়জন যুবক বয়সে যথেষ্ট উচ্ছৃঙ্খল জীবন যাপন করেছেন। তারপরে স্ত্রী গত হওয়ার পর তার মধ্যে পরিবর্তন আসে এবং সমস্ত কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে সরস্বতীর আরাধনায় নিজেকে ডুবিয়ে দেন। 3 ভাই প্রদ্যোৎ বাড়ুইয়ের দিকে এগিয়ে এসে নমস্কার করেন। তারপর মৌনী অমাবস্যায় রটন্তী কালী পুজোয় কুসুমপুর রাজবাড়ির পুজোয় তাকে এবং মিতকে আমন্ত্রণ জানান। তারপর বড় ভাই এবং মেজো ভাই স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের পুজোয় নিমন্ত্রণ করার উদ্দেশ্যে সম্ভবত স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে ঢোকেন। নীলাদ্রি শেখরও তাদের পিছনে যাচ্ছিলেন। হঠাৎ ফিরে এসে প্রদ্যোৎ বাড়ুইকে বললেন, বিশেষ সূত্রে খবর পেলাম আপনাদের নাকি কোনো কিছু আজকাল বুদ্ধিতে ঠিক কুলিয়ে উঠছে না, তাই জন্য কলকাতা থেকে নাকি টিকটিকি ভাড়া করে আনতে হয়েছে। মিত বুঝলো ওকে ব্যঙ্গ করেই কথাটা বলা হলো। এমন একটা কথায় বাড়ুই থতমত খেয়ে গেল। পরিস্থিতি হালকা করার জন্য সম্ভবত ছোটজন হো হো করে হেসে উঠে মিতের হাতটা ধরে বললেন, আমি আবার মজা করার লোভ সামলাতে পারি না, কিছু মনে করবেন না, টিকটিকি বললুম বলে। মনে করার কিছু নেই, আপনার আগে বহু স্বনামধন্য গোয়েন্দাকে অনেকবারই টিকটিকি বলা হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে বরং আমি আরও জাতে উঠলুম। না, সেরকম কোনো ব্যাপার নয়। আপনারা টিকটিকি হতে যাবেন কেন? আপনারা তো আসলে সত্যান্বেষী। এবার একটা অন্য কথা বলি, আপনি এই এলাকায় নতুন মানুষ তো, তাই হয়তো জানেন না, আমাদের এই কুসুমপুরের সবথেকে বড় উৎসব হলো আমাদের এই রাজবাড়ির রটন্তী কালী পুজো। এই দিন আমাদের এখানে মেলা বসে, দূর দূরান্ত থেকে লোকজন আসে। আপনি কুসুমপুরের বিশেষ অতিথি, আপনাকে বিশেষ করে নিমন্ত্রণ জানালাম। পিছন থেকে বড়জন হিমাদ্রি শেখর বলেন, আপনি তাহলে মৃত্যুঞ্জয় দত্ত? আপনার কথা নীলুর মুখে অনেক শুনেছি। আজ সন্ধেবেলায় যদি পারেন একবার আসুন না আমাদের বাড়িতে, সন্ধ্যের চা না হয় একসঙ্গে খাওয়া যাবে। তারপর বারুইপুরের দিকে তাকিয়ে বলেন, অফিসার আপনিও আসুন না সন্ধেবেলায়, আমি কিন্তু অপেক্ষা করে থাকব। বাড়ি গিয়ে স্নান খাওয়া সেরে চিরকুটটা খুলে মিত বারবার পড়তে থাকে। তারপর প্রদ্যোৎ বাড়ুইকে ফোন করে বলে 6:30 নাগাদ রাজবাড়ির চায়ের নেমন্তন্নটা রক্ষা
করতে যাব। রাজবাড়িতে হিমাদ্রি শেখর, অর্ধেন্দু শেখর এবং নীলাদ্রি শেখর 3 ভাই চায়ের আসরে উপস্থিত ছিলেন। বড় ভাই মিতকে বলেন, আমরা আসলে কৃষ্ণের উপাসক, বৈষ্ণব। এই দিনে শ্রীকৃষ্ণ রাধাকে দুর্নামের হাত থেকে বাঁচানোর জন্য কালী রূপ ধারণ করেছিলেন, তাই এই একটা কালী পুজো আমাদের বংশ পরম্পরায় হয়ে আসছে। তারপর প্রদ্যোৎ বারুইকে বলেন, আপনি কিন্তু নিরাপত্তার দিকটা আটোসাটো করে রাখবেন। বহু মানুষ ওই দিন পুঁথি দর্শন করতে আসেন, তো আমি কিন্তু কোনো রিস্ক নিতে পারবো না। মিত জিজ্ঞাসু দৃষ্টিতে নীলাদ্রি শেখরের দিকে তাকাতেই উনি বললেন, আসলে ওই দিন আমরা কালী পুজোর পাশাপাশি আমাদের বংশের সংরক্ষিত অতি প্রাচীন একটি পুঁথি কৃষ্ণ রূপে পুজো করে থাকি। আনুমানিক 1500 খ্রিস্টাব্দে রচিত এই পুঁথিটি আমাদের বাড়িতে রয়েছে, যার ঐতিহাসিক মূল্য আজকের দিনে অপরিসীম। এটা কিসের পুঁথি? চৈতন্যদেবের পার্ষদ লোচন দাসের স্নেহধন্য ছিলেন আমাদের বংশের পূর্বপুরুষ। তার রচিত এই পুঁথিটি সম্ভবত লোচন দাস রচিত পুঁথিটিরও আগে রচনা করা হয়েছিল। চৈতন্যমঙ্গল রচনা হয়েছিল আনুমানিক 1550 থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে, আর এই পুঁথিটি সম্ভবত 1525 থেকে 30-এর মধ্যে রচনা করা হয়েছিল। পুঁথিটি পড়ে স্বয়ং চৈতন্যদেব রাধাভাবে বিহ্বল হয়ে নাম গান করতে করতে অজ্ঞান হয়ে পড়েছিলেন। শ্রী চৈতন্যের অন্তর্ধান হওয়ার পরে আমাদের বংশের সেই জ্ঞানী পুরুষ ব্যাকুল হয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে পুনরায় আমাদের বাড়িতে এসেছিলেন। সাথে ছিল এই পুঁথিটি। পথশ্রমে এবং মনোকষ্টে একদম ক্লান্ত সেই মানুষটি বাড়িতে আসার পরে মাত্র কয়েক ঘন্টায় জীবিত ছিলেন। পুঁথিটি আমাদের বংশের সেই থেকে পরম যত্নে রক্ষিত আছে। বুঝতেই পারছো ঐতিহাসিক গুরুত্ব বিচার করলে এর মূল্য কতখানি। সেজন্য নিরাপত্তার এত ব্যবস্থা করা। ওই একটা দিনই এই পুঁথিটি সর্বসাধারণের দর্শনের জন্য এবং পুজোর উদ্দেশ্যে বাইরে নিয়ে আসা হয়। আমাদের নাট মন্দিরের বাঁ পাশে যে কদম গাছটা আছে তার নিচে সিংহাসন স্থাপন করে পুঁথিটি রেখে পুজোর আয়োজন করা হয়। নীলাদ্রি শেখরের কথায় মিতের সারা শরীরে মনে হলো বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। ভেতরে ভেতরে তখন রীতিমতো অস্থির লাগছে তার, তবুও সৌজন্য বজায় রেখে চা শেষ করে আর কিছুক্ষণ কথাবার্তা বলে অনিন্দর বাড়িতে তাড়াতাড়ি ফিরে এলো। ছড়াটার প্রথম লাইনে ছিল, কদম্বতলে না চাহিও রাধা, নয়ন মুদিয়া রেখো। অনিন্দ এসে ওর সামনে বসলো। এত অস্থির লাগছে কেন তোকে? পকেট থেকে চিরকুটটা বার করে মিত ওর সামনে রাখলো। কিছু বুঝতে পারলি? কদম গাছের তলায় তো শুনলাম রাজপরিবার ওই পুঁথিটা রেখে পুজো করে। তাই তো শুনেছি। তাহলে কদম্বতলে চাইতে কেন বারণ করছে? নয়ন মুদিয়া রেখো কেন বলছে? আমার মন বলছে এই ছড়াটা ওই পুঁথিটা সম্পর্কিতই কোনো একটা সংকেত। 7 রাজার ধন বলতে ডাক্তারবাবু মায়াকে এটার কথাই বলে গেছেন। এর ঐতিহাসিক মূল্য অপরিসীম। চোরা কারবারি এবং সমাজদারদের কাছে এর দাম কয়েক কোটি টাকা হবে। যে সময়ের কথা নীলাদ্রিবাবু বললেন, ওই সময়কাল যদি সত্যি হয়ে থাকে তবে বৈষ্ণব সাহিত্যের অন্যতম প্রাচীনতম গ্রন্থ এটি। অনিন্দ মাথা চুলকে বলল, কিন্তু কথা হলো রাজবাড়ির এই পুঁথির দিকে তাকাতে কেন বারণ করা হয়েছে? মনে হচ্ছে যে পুঁথি কদম্বতলায় রাখা হচ্ছে সেটা আসল নয়, নকল। কি বলছিস তুই? শুনেছি এই পুঁথিটা কুসুমপুর রাজবাড়ির সদস্যরা প্রাণ দিয়ে রক্ষা করেন। এটা ওনাদের কৌলিন্যের পরিচয়। এটা যদি আসল হতো তবে এর দিকে তাকাতে বারণ করা হতো না। তাহলে পরের লাইনগুলো? সেটাই তো চিন্তা করছি। আমাকে প্রথমে জানতে হবে এই চিরকুটের হাতে লেখাটা কার, এই ছড়াটা কে রচনা করেছিল। ডাক্তারবাবু? না, মায়া বলেছে ডাক্তারবাবু ঘরের ভিতরে ঢুকে চিরকুটটা নিয়ে এসে ওর হাতে দিয়ে সামলে রাখতে বলেছিলেন। অরিন্দমকে ফোন কর অনিন্দ, এক্ষুনি ডক্টর সুরঞ্জন গাঙ্গুলির বাড়িতে একবার আমাকে যেতে হবে। কেন? ওখানে এত রাতে যাবি কেন? পরের লাইনটার দিকে তাকা ভালো করে। যমুনা বহিলে উল্টো স্রোতে, দ্বাদশ আঙুলে রেখো। এই বাংলায় আবার যমুনা কোথা থেকে আসবে? বাংলাদেশে গঙ্গা যখন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয় তখন তাদের নাম হয় যমুনা। সেই হিসেবে এখানে আমরা যমুনা বলতে যদি নদী ধরি তবে গঙ্গাই একমাত্র নদী যা আমাদের সামনে আছে। আর গঙ্গার ধারে বাড়ি ডক্টর সুরঞ্জন গাঙ্গুলির। কোনো না কোনোভাবে এই ছড়াটার সঙ্গে ডক্টর গাঙ্গুলির কোনো একটা সম্পর্ক আছে। তারপর কিছুক্ষণের মধ্যেই ট্রাউজারের উপর টি শার্টটা কোনো মতে গলিয়ে মিত অরিন্দমকে ডেকে জিপ নিয়ে বেরিয়ে পড়ে। ডক্টর গাঙ্গুলির বাড়িতে ওরা যখন পৌঁছয় তখন ঘড়ির কাঁটা 9টা ছাড়িয়ে গেছে। অত রাতে ওদের পৌঁছতে দেখে গাঙ্গুলি বাড়ির সদস্যরা সবাই অবাক হয়ে যান। হাতে চিরকুট বের করে মিসেস গাঙ্গুলিকে বলেন, একটু দেখে বলুন তো এটা ডক্টর গাঙ্গুলির হাতের লেখা কিনা। হ্যাঁ, এই লাইনগুলো আমি শুনেছি। হাতের লেখাটা তো তোমাদের স্যারেরই। এই লাইনগুলো তোমাদের স্যারকে আমি স্বাগতার সঙ্গে বহুবার বলতে শুনেছি। কি ব্যাপার মৃত্যুঞ্জয়?
ম্যাডাম, আমরা হয়তো জানতে চলেছি কেন ডক্টর গাঙ্গুলি স্বাগতা এবং নন্দী আত্মহত্যা করেছিলেন। তার সঙ্গে ছড়াটার কি সম্পর্ক আরও অনেক কিছুর আছে ম্যাডাম। আমি প্রথম দুটো লাইন উদ্ধার করতে পেরেই এখানে ছুটে এসেছি। আমার ছোট ছেলে এখানে আছে, আজ হয়তো তোমায় এই বিষয়ে কিছু সাহায্য সে করলেও করতে পারে, কারণ আপাতত এখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ওই একমাত্র ইতিহাস নিয়ে গবেষণা করছে। অল্প বয়সী একটা ছেলে এগিয়ে এসে মায়ের কথা শুনে মিত বুঝে এটা ডক্টর গাঙ্গুলি ছোট ছেলে। আমি সুদীপ্ত গাঙ্গুলি, বলুন কিভাবে আপনাদের সাহায্য করতে পারি। মিত ওর হাতে চিরকুটটা তুলে দেয়। ছেলেটা কয়েকবার ছড়াটা পড়ার পর ওর দিকে অবাক হয়ে তাকায়, বলে, এর প্রথম দুটো লাইন আপনি বুঝতে পেরেছেন? কি রকম? কুসুমপুর রাজবাড়ির রটন্তী কালী পুজোয় কদম গাছের তলায় যে পুঁথিটি রেখে ওনারা কৃষ্ণ জ্ঞানে বংশ পরম্পরায় পুজো করে আসছেন, এখানে সেই পুঁথিটিকে নির্দেশ করা হচ্ছে। আর পরের লাইনগুলো, সেগুলো খোঁজার জন্যই এত রাতে আপনাদের এখানে এসে বিরক্ত করা। বিরক্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না মৃত্যুঞ্জয়, তুমি নিঃসংকোচে কাজ করো। আপনাদের বাড়ি থেকে গঙ্গা ঠিক কত দূরে? বেশ কিছুটা দূরে। গঙ্গা কোন দিক থেকে কোন দিকে বইছে এখানে? আমাদের বাড়ির এখানে গঙ্গা উত্তর দক্ষিণে বইছে। আমি আপনাদের বাড়িটা একটু ঘুরে দেখব, বিশেষত স্যারের ঘরটা। অবশ্যই ভেতরে এসো। সুরঞ্জন গাঙ্গুলির ঘর জুড়ে শুধু বই আর বই, আলমারির পর আলমারি বিভিন্ন ধরনের বইয়ে ঠাসা। ঘরটার মাঝখানে দাঁড়িয়ে মিত চারদিকে চোখ বোলাতে থাকে। অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পরে একটা আলমারির দিকে নির্দেশ করে মিত বলে, আপনাদের আলমারিগুলো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে সাজানো আছে, তাই না? হ্যাঁ, বাবা মারা যাওয়ার কদিন আগে দুজন লেবার ডেকে নিজের ঘরটা সাজিয়েছিলেন, তখন থেকে এরকমই হয়ে আছে। অনিন্দ বলে, কোনো বিশেষ অ্যাঙ্গেলের কথা বলছিস কি? ভালো করে তাকিয়ে দেখ, ওনার সমস্ত আলমারিগুলো উনি কেবলমাত্র দক্ষিণ দিকে মুখ করে সাজিয়েছেন। কেবলমাত্র একটা আলমারি আছে যেটা উত্তর দিকে মুখ করা রয়েছে। সুদীপ্ত অস্ফুটে বিড়বিড় করলো, যমুনা বহিলে উল্টো স্রোতে, তার মানে এই আলমারিটার কথা নির্দেশ করেছেন। এক্স্যাক্টলি। আলমারিটা খোলো সুদীপ্ত। সুদীপ্ত তাড়াতাড়ি গিয়ে আলমারিটা খুলে দেয়। সুকৃতি গাঙ্গুলি বলেন, ভালো করে ভাবো মৃত্যুঞ্জয়। এর পরেরটুকু দ্বাদশ আঙুলে রেখো মানে? আলমারিটার সামনে দাঁড়িয়ে মিত বইগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ততক্ষণে গাঙ্গুলি বাড়িতে এসে উপস্থিত হয়েছেন প্রদ্যোৎ বারুই এবং নীলাদ্রি শেখর চক্রবর্তী। নীলাদ্রি শেখরের দিকে তাকিয়ে মিত বলে, শ্রীকৃষ্ণের বাঁশি কত রকমের ছিল জানা আছে? আমি তো শুধু এইটুকুই জানি যে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। তবে শুনুন, শ্রীকৃষ্ণের বাঁশি 3 রকমের, বেণু, মুরলী আর বংশী। এর মধ্যে মুখছিদ্র আর শরৎছিদ্রের মাঝে যদি 12 আঙুলের ফাঁক থাকে তবে তাকে বলে আকর্ষিণী বংশী। তারপর ধীর পদক্ষেপে হেঁটে গিয়ে আলমারি খুলে বের করে আনে কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতার বই বিশ্বের বাঁশি। নীলাদ্রি শেখর মুগ্ধ চোখে মিতের দিকে তাকিয়ে থাকেন, তারপরে বলেন, বাকিটুকু একটু আপনি চিন্তা করুন। আমার মাথায় কিছুই আসছে না ভাই। তিলক মাটির নিচে যেথা বাঁশির সুরটি থামে। বাঁশির সুর থামা বলতে এক্ষেত্রে নজরুলের সমাধি বা কবরকে বোঝানো হয়েছে। কুসুমপুরের আশেপাশে কোনো কবরস্থান আছে? আছে, এখান থেকে কিছুটা দূরেই রয়েছে। সবাই চলুন সেখানে। এত রাতে? ভয় পেলে হবে না নীলাদ্রিবাবু, সম্ভবত ওখানে আপনার যাওয়াটাই সবথেকে বেশি জরুরি। কবরস্থানে পৌঁছে ওখানকার কর্মীদের সাহায্য নিয়ে পুরো জায়গাটা আতিপাতি করে খুঁজবে বলে সবাই তৈরি হতে থাকে। মিত সবাইকে থামিয়ে কবরস্থানের একজন বয়স্ক কর্মীর দিকে এগিয়ে যায়, বলে, আচ্ছা চাচা, এখানে সাধারণত লোকাল মানুষদেরই কবর আছে তাই না? ভদ্রলোক মাথা নাড়েন। তোমার কি এমন কারোর কথা মনে পড়ছে যিনি বাইরে থেকে এসে এখানে মারা গিয়েছিলেন? না বাবু, এখানে আমি কাজ করছি প্রায় 35 বছর হয়ে গেছে, তেমন কারোর কথা তো এই মুহূর্তে মনে পড়ছে না। মিত অন্ধকার কবরস্থানে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে বিড়বিড় করতে থাকে, শ্রীখণ্ড নামের ধামে কথাটার অর্থ কি হচ্ছে? ওটার মধ্যে সমস্তটা লুকিয়ে আছে। মুসলমান বয়স্ক মানুষটি তখন নীলাদ্রি শেখরকে বলছে, এই কাজ করতে করতে বুড়ো হয়ে গেলাম বাবু, কত কি দেখলাম। এই তো মাসখানেক আগে মঈন উদ্দিনের 22 বছরের বাচ্চা ছেলেটাকে দাফন দিয়ে গেল। বাপের সে কি বুক ফাটা কান্না। এইসব দেখে দেখে জীবনের প্রতি ঘেন্না ধরে গেল। কি হয়েছিল ছেলেটার? নেশা গো বাবু, নেশা, পাহাড়ের নেশা। ওই হিমাচলের দিকে পাহাড়ে উঠতে গিয়ে পড়ে মরে গেছিল। সাথীরা কফিন নিয়ে ফিরেছে। মিত এক লাফে বুড়োর সামনে এসে দাঁড়িয়ে বলে, মঈনুদ্দিনের ছেলের কবর কোনটা? লোকটা ওর আচরণে অবাক হয়ে আঙুল তুলে একটা প্রান্ত দেখিয়ে দেয়, তারপরে বলে, আমার সঙ্গে আসুন। কি হলো মৃত্যুঞ্জয়? প্রদ্যোৎ বারুই জিজ্ঞেস করেন। সম্ভবত তল পেয়ে গেছি।
কিরকম? শ্রীখণ্ড, হিমাচলের এক অতি দুর্গম পাহাড়ি জায়গা। এখানে ডক্টর গাঙ্গুলি ছেলেটি ওই পাহাড়ি জায়গায় ট্রেকিং করতে গিয়ে মারা গিয়েছিলেন বলে ওই জায়গার নামটুকু শুধু সূত্র হিসেবে উল্লেখ করেছেন। ছেলেটির কবরের চারপাশ ঘুরে দেখতে দেখতে একটা প্রান্তের মাটি একটু কাঁচা মনে হয়। মিতের নির্দেশে প্রদ্যোৎ বাড়ুইয়ের লোকজন এবং কবরস্থানের কর্মীরা সে মাটি খুঁড়তে থাকে। কিছুক্ষণ খোঁড়ার পর প্লাস্টিকে মোড়া একটা প্যাকেট তারা দেখতে পায়। কর্মীরা মিতকে ডেকে বলে, সাহেব, মাটির তলায় কি যেন একটা রয়েছে। সবাই মিলে দৌড়ে যায় সেদিকে। মিত মাটিতে বসে ধুলো ঝেড়ে সেই প্যাকেট তুলে নিয়ে এসে জিপের বনেটের ওপর প্যাকেটটা রাখে। তারপর প্যাকেটের ভিতর থেকে দড়ি বাঁধা আরও 3-4টে প্যাকেটের মধ্যে থেকে বেরোয় একটা অতি প্রাচীন পুঁথি। মিত হাসি মুখে নীলাদ্রি শেখরের দিকে তাকিয়ে বলে, এই হচ্ছে সম্ভবত আপনাদের বংশের আসল পুঁথি। আর আমরা যেটা পুজো করছি সেটা সম্ভবত নকল। ডক্টর সুরঞ্জন গাঙ্গুলি কি আপনাদের বাড়িতে কখনো গেছিলেন? উনি একটা সময় প্রায়ই আসতেন। মূলত দাদার সঙ্গে ওনার কথাবার্তা হতো। দুজনেই পণ্ডিত মানুষ, ঐতিহাসিক বিষয়, সাহিত্য এসব নিয়েই তাদের মধ্যে চর্চা হতো। আমার মনে হচ্ছে ডক্টর গাঙ্গুলি কোনোভাবে বুঝতে পেরেছিলেন এই পুঁথিটির ভবিষ্যৎ বিপন্ন হতে পারে। সম্ভবত সেই কারণে তিনি এই পুঁথিটি এইভাবে এখানে লুকিয়ে রেখেছিলেন। নীলাদ্রি শেখরের চোয়াল শক্ত হয়ে ওঠে। তার মানে ডক্টর গাঙ্গুলি রাজবাড়ি থেকে এই পুঁথিটি চুরি করেছিলেন। এবার প্রদ্যোৎ বাড়ুই এগিয়ে এসে নীলাদ্রি শেখরের চোখে চোখ রেখে বললেন, স্যারকে চোর বলার আগে আমায় যে একবার রাজবাড়িতে যেতে হবে ছোটবাবু। স্যার যদি জিনিসটা চুরি করতেন তাহলে উনি এইভাবে ওটা এখানে লুকিয়ে রাখতেন না। এটা যদি চোর কারবারিদের হাতে তুলে দেওয়া যায় তাহলে উনি প্রচুর দাম পেয়ে যেতেন, তাই না? আর এটা এখন মোটামুটি স্পষ্ট যে এই পুঁথির জন্য 3-3টে প্রাণ গেছে। তাই আপনাদের 3 ভাইয়ের সঙ্গে আমায় রাজবাড়িতে গিয়ে এক্ষুনি কথা বলতে হবে। রাজবাড়ির সামনে গাড়ি রেখে নীলাদ্রি শেখরের পিছনে যখন সকলে বাড়ির ভেতরে ঢুকলেন তখন মধ্যরাত পেরিয়ে গেছে। ডাকাডাকিতে মেজো ভাই এবং পরিবারের অন্য সদস্যরা এসে দাঁড়ালেও বড় ভাই হিমাদ্রি শেখরের দেখা মিলল না। নীলাদ্রি শেখর অস্থির হয়ে বর্দা বর্দা বলে ডাকতে লাগলেন। মিত দৌড়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করলো ওনার ঘরটা কোন দিকে। তারপরে তার নির্দেশিত দিকে ছুটতে শুরু করলো। ওকে ওইভাবে দৌড়াতে দেখে অন্যান্যরাও ওর পেছনে ছুটতে লাগলো। হিমাদ্রি শেখরের দরজা ভেজানো ছিল। ওরা খুলে দেখে বিছানার ওপরে হিমাদ্রি শেখর উপুর হয়ে পড়ে আছেন। তার পিঠে ছুরি গেঁথে রয়েছে। তার শেষ সময় আসন্ন। নীলাদ্রি শেখর আর মিত গিয়ে তাকে সোজা করে শোয়াতেই তিনি মেজো ভাই অর্ধেন্দু শেখরের দিকে আঙুল নির্দেশ করে কিছু বলার চেষ্টা করলেন। তারপর অতি কষ্টে উচ্চারণ করলেন, কুলাঙ্গার। তারপরেই তার মাথাটা একদিকে হেলে পড়ল। মেজো ভাই অর্ধেন্দু শেখর পরিস্থিতি বুঝে পালানোর চেষ্টা করতে বাকিরা তাকে ধরে ফেলল। রাজবাড়ির এই সদস্যটিকে কয়েক ঘা ভালো মতন দেওয়ার পরে তিনি স্বীকার করেছিলেন এই পুঁথিটি তিনি বেশ ভালো দামে একজনকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। একদিন সে ব্যক্তিকে ইতিহাসের গবেষক পরিচয়ে বাড়িতে নিয়ে এসে পুঁথিটি ভালো করে দেখানোর সময় সেখানে এসে হাজির হন ডক্টর সুরঞ্জন গাঙ্গুলি। চোরা কারবারটি যতই ছদ্মবেশের আড়ালে থাকুক না কেন, ডক্টর গাঙ্গুলি তাকে চিনতে পেরে যান। তিনি হিমাদ্রি শেখরকে পুঁথিটির ভবিষ্যৎ নিয়ে সমাধান করেছিলেন, কিন্তু তিনি সে কথা কানে তোলেননি। তখন বাধ্য হয়ে ডক্টর গাঙ্গুলি একদিন এই পুঁথিটি বদলে সেই পুঁথির জায়গায় অবিকয়েকটি নকল পুঁথি বসিয়ে রেখে আসলটি নিয়ে রাজবাড়ি থেকে চলে যান। যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন রাজবাড়িতে শুধুমাত্র হিমাদ্রি শেখর উপস্থিত ছিলেন। তিনিও সম্ভবত হাত সাফাইয়ের ব্যাপারটা ধরতে পারেননি। আগের দিন আসল পুঁথি রেখে যাওয়া চোরা কারবারি যখন পরের দিন বেশ মোটা দাম দিয়ে নকল পুঁথি নিয়ে ফিরে যায়, তারপর থেকেই গোলমালগুলো পাকা শুরু হয়। তারপরে চোরা কারবারিরা অর্ধেন্দু শেখরকে চাপ দিতে থাকে আসল পুঁথি দেওয়ার জন্য। অর্ধেন্দু শেখর বোঝে এই কাজে সুরঞ্জন গাঙ্গুলি যুক্ত। তখনই তার চোখে পড়ে স্বাগতা। অর্ধেন্দু জানতে পারে স্বাগতা হচ্ছে সুরঞ্জন গাঙ্গুলির অন্যতম সেরা ছাত্রী এবং ভরসার জায়গা। গুরু শিষ্যা দুজনের উপরই প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করতে থাকে অর্ধেন্দু এবং তার দলবল। এই বিষয়ে পুলিশকে জানানো হলে পরিবারের আরেকটি লোকও বাঁচবে না বলে তাদের হুমকি দেওয়া হয়। ফলস্বরূপ তারা দুজনে সমস্ত বিষয়টা গোপন এক সংকেতের মাধ্যমে আগলে রেখে দেওয়ার পরিকল্পনা করে। তবে এই ছড়াটি রচনা করে ডক্টর গাঙ্গুলি শেষ অবধি দিয়ে গিয়েছিল সুশোভ নন্দীর হাতে। ডাক্তারবাবু পরবর্তীকালে পুরোটা জেনেছিলেন। তিনি মায়াকে শুধুমাত্র কাগজটি দিয়েছিলেন, বাকি বিষয় সম্পর্কে কিছু বলার মতন
সুযোগই তিনি পাননি, তাকে বড্ড বেশি নাকাল করা হচ্ছিল, কারণ আসল জিনিস না পেয়ে চোরা কারবারিরা তখন বেপরোয়া হয়ে উঠেছে। শেষে ট্রেনের তলায় মানুষটার প্রাণ গেল, কিন্তু ট্রেনের তলায় তাদের আত্মহত্যা কেন করতে হলো? মিত প্রদ্যোৎ বাড়ুইয়ের দিকে তাকিয়ে বলল, ওগুলো মনে হয় না আত্মহত্যা ছিল, মানুষগুলোকে চলন্ত ট্রেনের সামনে হয়তো ঝোপের পাশ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, কারণ প্রতিটি ক্ষেত্রে ড্রাইভার নাকি বলেছিল হঠাৎ করে এরা সামনে এসে পড়েছে। প্রদ্যোৎ বাড়ুই নীলাদ্রি শেখরের দিকে তাকিয়ে বলেন, ছোটবাবু, আপনি কিন্তু আপনার দাদার হয়ে কোনো রকম কথা বলতে আমাকে আসবেন না। দেশের সম্পদ বাইরে পাচার করার জন্য এবং আপনার বড়দা হিমাদ্রি শেখরকে হত্যার জন্য ওনার যাতে উপযুক্ত সাজা হয়, আমি তেমন করে পুরো কেস সাজাবো। আর তার সঙ্গে কুসুমপুরের বাকি 3 জন নিরীহ মানুষের হত্যার ষড়যন্ত্রে উনি সামিল ছিলেন। নীলাদ্রি শেখর কপালে হাত দিয়ে চেয়ারে বসেছিলেন। চেয়ার থেকে উঠে চোখ ভর্তি জল নিয়ে মিতকে বললেন, অনেক ধন্যবাদ মৃত্যুঞ্জয়, আমার বংশের কৌলিন্য এবং এদেশের সম্পদ উদ্ধার করার জন্য। তবে এই বই আমি ভারতের পুরাতত্ত্ব বিভাগে এবার দিয়ে দেব। কুসুমপুর রাজবাড়ি এমন মণিমাণিক্য ধারণ করে রাখার যোগ্যতা হারিয়েছে। এ জিনিস এখন থেকে সরকারের কাছে গচ্ছিত থাক, হয়তো ভবিষ্যতে ইতিহাস গবেষণায় কাজে লাগবে। প্লাস্টিকে মোড়ানো পুঁথিটা কপালে ঠেকিয়ে মিত বলল, এই প্রথমবার মনে হলো দেশের জন্য কিছু করলাম, আমার দেশের জিনিস আমার দেশেই রাখতে পারলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।